আজকের টপিক হলো ইঙ্গো শিখ যুদ্ধ। এবার এই যে শিখরা কিন্তু পাঞ্জাবে বসবাস করতো। মানে শুধু যে নির্দিষ্ট পাঞ্জাবে এমনটা নয়, কিন্তু পাঞ্জাবে বেশিরভাগ অংশটা শিখের বেশিরভাগ অংশটাই কিন্তু পাঞ্জাবে বসবাস করতো। এবার শেষ শক্তিশালী সাম্রাজ্যের দিক থেকে যদি বলা হয়, তাহলে শেষ শক্তিশালী সাম্রাজ্য ছিল কিন্তু পাঞ্জাব। সমস্ত জায়গা কিন্তু ইংরেজরা দখল করে নিয়েছে, মহীশূর, মারাঠা, হায়দ্রাবাদ সমস্ত জায়গা দখল করে নিয়েছে। এবার শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবের রাজা ছিলেন রঞ্জিত সিং। এই রঞ্জিত সিংয়ের কাছেই কিন্তু কোহিনূর হিরে যেটা বলা হয়, যেটা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার রাজমুকুটে লাগানো ছিল কোহিনূর হিরে, তো রঞ্জিত সিংয়ের সিন্দুক থেকে কিন্তু ইংরেজরা এটা চুরি করে নিয়ে যায়, যেটা ইংল্যান্ডের রানী মাথায় পরে থাকে। এরপর আসছে রঞ্জিত সিং। শিখ জাতি 1867 খ্রিস্টাব্দে রাওয়ালপিন্ডি এবং যমুনা নদীর মধ্যবর্তী জায়গাগুলো স্বাধীনতার ঘোষণা করে নিয়েছিল। এবার 1767-তে স্বাধীনতা লাভের অনৈক্য হয়ে তারা কিন্তু তাদের মধ্যে একটা গোটা পাঞ্জাব তো একটা গোটা রাষ্ট্র বলতে পারো, রাজ্য। তো ওই গোটা পাঞ্জাবটা কিন্তু 12টি ভাগে ভাগ করে দেওয়া হলো। কত সালে? 1867 সালে। যেহেতু ওটা আগে ইউনাইটেড ছিল, ওটা আগে একত্রিত ছিল, সেই জন্য যখন প্রয়োজন হতো বছরে একবার করে কিন্তু মিটিং ডাকা হতো। মিটিং বলতে এই যে 12টা রাজ্য, 12টা মানে ভাগে যে ভাগ করে দেওয়া হলো, 12টা ভাগ থেকে কিন্তু একজন করে প্রতিনিধি আসতো সেই মিটিংয়ে, বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে আলোচনা করতো, মানে একত্রিত হতো। অর্থাৎ এই 12টি রাষ্ট্রের সদস্যরা এক জায়গায় একত্রিত হতো। যেমন বর্তমানে যদি বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী, তারপরে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা, তারা কিন্তু একত্রিত হয় বিভিন্ন ভালো কি মন্দ, কীভাবে মানে দেশটা চলছে, দেশের ইকোনমি কীভাবে গ্রোথ করা সম্ভব। তো এই সমস্ত বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে ওদের মধ্যে আলোচনা হয়। ঠিক তেমনই আর বিভিন্ন সমস্যা নিয়েও কিন্তু আলোচনা হয়। ঠিক তেমনই কিন্তু এই যে 12টি ভাগে যে ভাগ করে দেওয়া হলো, এই 12টি ভাগের কিন্তু প্রত্যেক বছর কিন্তু একটা করে মিটিং হতো, এবং এই 12টা ভাগ থেকে পাঞ্জাবের যে 12টা ভাগ করা হলো, এখান থেকে কিন্তু প্রতিনিধিরা আসতো সেই মিটিংয়ে, এবং বিভিন্ন সমস্যা নিয়ে আসতো, সেখানে আলোচনা করা হতো। তো দেশটি একত্রিত থাকলেও এটি কিন্তু ভাগ ছিল। এই ভাগগুলিকে মিসল বলা হয়ে থাকে। মিসল, মশাই দন্তস্বল, মিসল, মানে পাঞ্জাবকে এই যে 12টা ভাগ করা হয়েছে, এই 12টি ভাগকে এক একটা মিসল বলা হয়। এটা কিন্তু আগের একটা থিওরি, ঠিক আছে, পাস্ট থিওরি। দেন এরপর কি হলো, একজন শাসকের এসে এই যে 12টা ভাগ যে ছিল, 12টা ভাগকে পুরোটাই কিন্তু একত্রিত করে একটা সাম্রাজ্য গড়ে তুলছে। মানে আগে তো একত্রিত ছিল, তারপরে 12টা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। এবার এই যে 12টা ভাগ, এই 12টা ভাগকে কিন্তু আবারও একত্রিত করে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। তিনি কে গড়ে তুলেছিলেন এই 12টা ভাগকে একত্রিত করে একটা সাম্রাজ্য? তিনি হলেন রঞ্জিত সিং। তো শতদ্রু নদী এর পশ্চিম দিকে সমস্ত জায়গা দখল করে পূর্বের দিকে পা বাড়ালো রঞ্জিত সিং। তখন পূর্বের রাজারা ইংরেজদের কাছে সাহায্যের জন্য যাচ্ছে, মানে পশ্চিম দিকে পুরোটা রঞ্জিত সিং দখল করে নিচ্ছে। এবার পশ্চিম দিক দখল হয়ে যাওয়ার পরে রাজা রঞ্জিত সিং কিন্তু এবার পূর্বের দিকে কিন্তু নিজের পা বাড়াচ্ছে। অর্থাৎ এই পূর্ব দিকটাকেও কিন্তু, পূর্ব প্রান্তটাকেও দখল করার জন্য তিনি কিন্তু একটা দৃঢ় সংবদ্ধ হয়ে গিয়েছেন। এবার পূর্বের যে রাজারা রয়েছে তারা তো রঞ্জিত সিংকে হারাতে পারবে না। রঞ্জিত সিং প্রচণ্ড শক্তিশালী একজন রাজা। তখন পূর্বের যেই রাজাগুলো ছিল তারা কিন্তু ইংরেজদের কাছে যাচ্ছে সাহায্য চেয়ে। ইংরেজরা ভাবছে এ তো জল না চাইতেই ভুল বললাম, জল না চাইতেই মেঘ। তো কেন বলছে এটা? কারণ ইংরেজরা তো সমস্ত মারাঠা দখল করছে, মহীশূর দখল করছে, হায়দ্রাবাদ দখল করে নিচ্ছে, একটাই বাকি ছিল পাঞ্জাব দখল করতে। আর আমরা দেখেছিলাম ওই যে 3টে মারাঠা, মহীশূর, নিজাম, এগুলো মানে মারাঠা, মহীশূর আর হচ্ছে হায়দ্রাবাদ, এগুলো যে দখল করছে, এর থিওরি যদি আমরা জানতে চাই, পাস্ট যদি ইতিহাস যদি আমরা জানতে চাই, তাহলে কি দেখছি যে এখানকার শাসকেরা কিন্তু সিংহাসন নিয়ে দ্বন্দ্ব করছে, আবার সিংহাসনের জন্য ইংরেজদের কাছে হেল্প চাইতে চাইছে, মানে যাচ্ছে আর কি হেল্প চাইতে। তো এখানেও ঠিক তেমনই হলো, পূর্ব প্রান্তের রাজারা কিন্তু যাচ্ছে ইংরেজদের কাছে হেল্প চাইতে। এবার ইংরেজরা জানো কোনো সন্ধি ছাড়া কিন্তু কোনো পথেই এগোয় না। তো ইংরেজরা কিন্তু আবারও একটা মানে সন্ধি করলো মারাঠা বলছি শিখদের সাথে, মানে
পূর্ব প্রান্তে যে রাজারা রয়েছে এই রাজাদের সাথে কিন্তু আবারও একটা সন্ধি করলো। সন্ধিটার নাম হলো অমৃতসর সন্ধি। এরপর দেখো এই যে শতদ্রু নদী কিন্তু পশ্চিম প্রান্ত রঞ্জিত সিং, এর পূর্ব প্রান্তর দিকে কিন্তু এগোবে। এবার পূর্ব প্রান্ত যেটা রয়েছে, পূর্ব প্রান্তের এখানে তো কোনো না কোনো রাজা তো শাসন করে। এবার সেই রাজারা কিন্তু যাচ্ছে কোথায়, যেহেতু 12টা পার্টে ভাগ হয়ে গিয়েছিল, শুধু একজন রাজা না, এখানেও অনেকগুলো রাজা শাসন করতো। তো সেই রাজারা যাচ্ছে ইংরেজদের কাছে হেল্প চাইতে। এবার হেল্প চাইতে গেলে ইংরেজদের সাথে কিন্তু অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। এবার লর্ড মেন্টোর নির্দেশে চার্লস মেটাকাফ রঞ্জিত সিংয়ের কাছে এসে সন্ধির প্রস্তাব দেন। এবার মেটাকাফ আবার রঞ্জিত সিংয়ের কাছে যাচ্ছে এবং রঞ্জিত সিংয়ের সাথে একটা সন্ধি করবে বলে তাকে আবার প্রস্তাব দিচ্ছে। আর রঞ্জিত সিংয়ের সাথেও যে সন্ধিটা না মানে হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল, সেটার নামও কিন্তু অমৃতসরেরই সন্ধি। ওকে, তো সন্ধিতে এটা বলা হয়েছিল, ফার্স্ট, রাজা তুমি পশ্চিম তীরে যা করছো করো, পূর্ব তীরে কিন্তু এসো না, পূর্ব তীর আমাদের আন্ডারে, পূর্ব তীরে আক্রমণ করতে চাইলে যুদ্ধ কিন্তু নিশ্চিত হবে, ইংরেজরা কিন্তু রাজাকে বলেছে। ফলে রাজা তার পশ্চিম দিকে রাজ্য শাসন করতে থাকেন এবং পূর্ব তীরে কিন্তু রাজা যায়নি, যেহেতু বেকার যুদ্ধ হবে, অনেক ঝামেলা হবে, সেজন্য রাজা কিন্তু আর পূর্ব দিকে পা বাড়ায়নি। অন্য রাজ্যগুলো দখল করতে থাকেন পশ্চিম তীরেরই যে আর যে কটা বাকি রাজ্য রয়ে গিয়েছে দখল করতে, সেইগুলো প্লাস আবার অন্যান্য যেগুলো পশ্চিমে অবস্থিত সেই রাজ্যগুলো দখল করতে থাকে। কিন্তু পূর্ব দিকে আর আসে না, যেহেতু ইংরেজরা বলে দিচ্ছে পূর্ব দিক আমাদের আন্ডারে আছে, যদি এই পূর্ব দিক দখল করতে আসে তাহলে কিন্তু যুদ্ধ বেঁধে যাবে, সেই জন্য কিন্তু রাজা আর এগোচ্ছে না পূর্ব দিকে। 2তে বলা হচ্ছে যে যার স্থানে সীমাবদ্ধ থাকো। এবার রঞ্জিত সিং থাকাকালীন এই যে সন্ধিটা স্বাক্ষর হচ্ছে অমৃতসরের সন্ধি, ফলে রঞ্জিত সিংয়ের সাথে কিন্তু কোনো রকম কোনো যুদ্ধ হচ্ছে না। রঞ্জিত সিং থাকাকালীন কেউ পাঞ্জাবের দিকে কিন্তু ঘুরে তাকানোর সাহস পায়নি, কেননা রঞ্জিত সিং খুবই শক্তিশালী পরাক্রমী একজন রাজা ছিলেন। রঞ্জিত সিং মারা গেলে 1839 খ্রিস্টাব্দে পাঞ্জাবের সিংহাসনে বসানো হয় দিলীপ সিংকে। এর আগে পাঞ্জাবের সিংহাসনে কে বসবে সেটাকে নিয়ে কিন্তু আবার সিংহাসন নিয়ে এখানেও ঝামেলা শুরু হয়। শেষে ঠিক হয় যে রঞ্জিত সিংয়ের নাবালক ছেলে দিলীপ সিংকে সিংহাসনে বসানো হবে। এবার সে তো নাবালক, শিশু, তাহলে সে কি আর সাম্রাজ্য চালাতে পারবে না। তো তার সাথে আরেকজনকে লাগবে যে সাম্রাজ্য চালানোর জন্য তাকে হেল্প করবে। তিনি ছিলেন কিন্তু রাজমাতা। এবার প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ সেটা হয়েছিল 1845 থেকে 46 খ্রিস্টাব্দ। রাজা কিন্তু রঞ্জিত সিং মারা যাচ্ছে কত, 1839 খ্রিস্টাব্দে। তার ঠিক 6 বছর পরে, তথা 1845 থেকে 46 খ্রিস্টাব্দের মধ্যে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ, আর দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ যেটা হয়েছিল 1848 থেকে 49-এর মধ্যে। এবার দেখব প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কেন হয়েছিল। শিখদের যে বাহিনী ছিল সেটাকে খোলচা বাহিনী বলা হয়। শিখদের খোলচা বাহিনীর হস্তক্ষেপ এবং শিখ নেতাদের ক্ষমতার লড়াইয়ে পাঞ্জাবে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এ কারণে প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। এই অবস্থায় বড়লাট হার্ডিঞ্জ শতদ্রু নদীর পূর্ব দিকে প্রচুর সৈন্য মোতায়েন করেন। এবার শিখরা ভাবলো যে এখানে সৈন্য এসেছে মানে কোনো না কোনো সময় কিন্তু আমাদেরকে অ্যাটাক করেই নেবে এরা। এদিকে শিখদের বাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউই নেই, কেননা রাজমাতা সে একজন মহিলা, সে কি আর শিখদের বাহিনীকে এগিয়ে নিয়ে যেতে পারবে? মানে যতই হোক তার বয়স হোক, তিনি কিন্তু বৃদ্ধ, রাজমাতা বৃদ্ধ হয়েছেন। আর বাকি দিলীপ সিং সে তো নাবালক, সে কিভাবে যুদ্ধ চালাবে? এবার ইংরেজরা পূর্ব প্রান্তের মানে শতদ্রু নদী পেরিয়ে যখন আসলো মানে পশ্চিম দিক নিজের আওতায় করার জন্য, তখন কিন্তু শুরু হয় প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ। এই যুদ্ধে কিছু মানুষ যেমন বীর সিংহ, লাল সিংহ, এদের কারণে শিখ বাহিনী 4টি যুদ্ধতেই পরাজিত হয়। সরি, এখানে 2টি যুদ্ধ হবে, 4টি লিখেছি, 2টি যুদ্ধতেই কিন্তু পরাজিত হয়। ওকে, 2টি হবে এটা। পরাজিত হওয়ার পরে ব্রিটিশরা শিখদের সাথে লাহোরের সন্ধি স্বাক্ষরিত করেন। লাহোরের সন্ধিতে যেটা বলা হয়েছিল, শিখরা ক্ষতিপূরণ হিসেবে 1.5 কোটি টাকা দেবে। সেখানে একটি কাশ্মীর যে রাজ্যটা ছিল সেটা শিখদের অধীনে ছিল, সেই কাশ্মীর রাজ্যটি কিন্তু কেড়ে নিল ইংরেজরা। এরপরে যেটা শিখদের যে পশ্চিম সীমানা ইংরেজরা কেড়ে নিয়েছিল, শিখদের যে একটা সৈন্য আর্মি, যেই জোট, সেই আর্মি ভেঙে দিয়েছিল। শিখদের রাজদরবারে একজন ইংরেজ প্রেসিডেন্ট রেখে দেওয়া হয়েছিল, যাতে শিখরা কোনো রকম কোনো ইংরেজদের বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারে, সেই জন্য কিন্তু ইংরেজ প্রেসিডেন্ট রেখে দিয়েছিল রাজদরবারে। এই সময় শিখদের কাছে থাকা সেই মূল্যবান হিরে তাও ইংরেজরা কেড়ে নিয়েছিল।
কোহিনূর হিরে, যেটা ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তার রাজমুকুটে পরিধান করতেন। এই সমস্ত কিছু অপমানের জন্য কিন্তু সেকেন্ড বা দ্বিতীয় ইঙ্গো-শিখ যুদ্ধ হয়েছিল 1948 থেকে 1949 খ্রিস্টাব্দে। রাজমাতাকে চুনার দুর্গে রেখে আসা হয় এই সেকেন্ড ইঙ্গো-শিখ যুদ্ধের ফলে অ্যাকচুয়ালি। মানে এই যুদ্ধ শিখরা হেরে গিয়েছিল। প্রথম যুদ্ধে তো হারছে, সেকেন্ডেও কিন্তু শিখরা হেরে যাচ্ছে। তো হেরে যাওয়ার পরে রাজমাতাকে চুনার দুর্গে রেখে আসা হয়েছিল। তাকে বলা হয় প্রতি বছর কিছু টাকা দেওয়া হবে এবং সে যেন সেখান থেকে না আসে, ও যেন ওখানেই ওই চুনার দুর্গেই যেন থাকে। এভাবে কিন্তু ইঙ্গো-শিখ যুদ্ধের সমাপ্তি করছি। ওকে, থ্যাংক ইউ।